দীর্ঘ 2 বছর পর নিজের স্বামী শুভ্রকে অফিসের নতুন বস হিসেবে দেখে মুহূর্তেই যারা হৃদস্পন্দন থমকে গেল। নিজের ভালোবাসার মানুষটিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ভালোবাসাটা ছিল এক পাঙ্ক্ষিক, শুধু যারাই ভালোবাসত তাকে। কিন্তু শুভ্র ভালোবাসেনি যারাকে, তাই তো 2 বছর আগে বিয়ের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কারণ তাকে জোর করেই বিয়েটা করিয়েছিল। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়? তাই তো যারা শুভ্রের ভালোবাসা পায়নি, কারণ শুভ্র যে অন্য একজনকে ভালোবাসতো। হয়তো সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখেই আছে। সেদিনের পর থেকে যারা আর তার শ্বশুর বাড়ি যায়নি, নিজের বাড়িতে চলে আসে। সেদিন থেকেই ঠিক করে সে আর শুভ্রের মুখোমুখি হবে না। কিন্তু ভাগ্যের কি লিখন, আবার দুজনকে মুখোমুখি করলো। আবারও তার ভালোবাসার মানুষটিকে নিজ চোখে দেখতে পেল। শুভ্র হলো যারার বাবার বন্ধুর ছেলে। সে থেকেই তাদের পরিচয়, দেখা সাক্ষাৎ। এভাবেই ধীরে ধীরে শুভ্রকে নিয়ে যারার মনে অনুভূতি সৃষ্টি হয়, আর তা ভালোবাসায় রূপ নেয়। তাই তো যখন তাদের বাবা মা তাদের বিয়ে ঠিক করে, তখন আর যারা দ্বিমত করেনি, সে রাজি হয়ে যায়। কিন্তু শুভ্র তার ভালোবাসার লিলিমার টানে সেদিন রাতেই পালিয়ে যায়। আর একটা চিঠি লিখে যায় যে, আমি নীলিমাকে ভালোবাসি, আমি তার কাছেই যাচ্ছি। আমি কোনো দিন যারাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না, আর না ভালোবাসতে পারবো। সেদিন যারা চিৎকার করে কান্না করছিল, নিজের ভালোবাসাকে হারিয়ে কেমন পাগলের মতো করছিল ভালোবাসা হারানোর যন্ত্রণায়। আর সেদিনই তার বাবা মা ওই বাড়ি থেকে নিয়ে আসে। আর ওই 2 বছরে চৌধুরী বাড়ির কারোর সাথেই কোনো যোগাযোগ রাখেনি। এখন যেই যারা নিজেকে সামলিয়ে নিয়েছে আর নিজেকে গোছাতে শুরু করেছে, এখন আবারও তার অতীত তার সামনে হাজির। যারা হাত দিয়ে নিজের চোখে পানি মুছে নেয়, তাকে শক্ত থাকতে হবে। কিছুতেই নিজেকে দুর্বল হতে দেবে না। সে মুখোমুখি হবে তার সেই অতীতের। নিজেকে সামলিয়ে শুভ্রের কেবিনের সামনে যারা, আসবো স্যার? শুভ্র, আসুন। যারা ভিতরে যেতেই শুভ্র কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে। এই সাহানি যারাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। যারা কাঁচামুচু করে দাঁড়িয়ে থাকে। যারাকে এমন করতে দেখে শুভ্র মুচকি হাসে এবং বলে, শুভ্র, আপনার নাম কি? যারা, যারা রহমান। শুভ্র, মিস নাকি মিসেস? যারার এখন মন চাচ্ছে শুভ্রের মাথা ফাটিয়ে দিতে। ইচ্ছে করে যারার সাথে এমন করছে। যারাকে কিছু বলতে না দেখে শুভ্র বলে ওঠে, শুভ্র, আমি তো শুনেছি আপনার নাকি বিয়ে হয়েছিল। তো মিসেস যারা, আপনার স্বামী কোথায়, কি করে এখন? যারার এবার বুক ফেটে কান্না আসছে, বুকটা ভারী হয়ে আসছে। চোখ দুটি পানিতে চিকচিক করছে। যারা কোনোভাবেই বলে উঠে, যারা, আমাকে কেন ডাকা হয়েছে বললে ভালো হতো। শুভ্র আর কথা না বাড়িয়ে কিছু কাগজ বাড়িয়ে দেয় আর বলে, সাইন করার জন্য। যারা হাত বাড়িয়ে কাগজগুলো হাতে নেয় আর বলে, যারা, কিসের কাগজ এগুলো? শুভ্র, আপনি দেখে নিন। যারা প্রথম কাগজটা পড়ে দেখে অফিসের কাজের ব্যাপারে লেখা। পরেরগুলো আর পড়েনি, সাইন করে দেয়। যারা কেবিন থেকে আসতে নিবে তখনই শুভ্র পিছন থেকে বলে ওঠে, শুভ্র, তো মিসেস বললেন না তো আপনার স্বামী কোথায়? এবার যারা রাগ উঠে যায় এবং রেগে বলে, যারা, আমি মিসেস নই, আমি মিস যারা রহমান। কথাটা মাথায় ভালো করে সেট করে নেন মিস্টার শুভ্র চৌধুরী। এই বলে যারা কেবিন থেকে বেরিয়ে যায়। আর শুভ্রের ঠোঁটে ফুটে ওঠে বাঁকা হাসি। যারা আর অফিসে থাকে না। তার খুব কষ্ট হচ্ছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ক্রমাগত ছুরির আঘাতে দিচ্ছে। শুভ্রের এমন ফিনসো মেরে কথাগুলো
কলিজায় আঘাত করেছে। তার চোখ থেকে বৃষ্টি ফোঁটায় ন্যায় পানি পড়ছে। বাড়ির সামনে গিয়ে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। ড্রয়িং রুমে জারার মা রেহেনা বেগম বসেছিলেন। মেয়ের এমন করুণ অবস্থা দেখে তিনি মেয়ের কাছে আসেন। মাথায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে বলে ওঠেন, রেহেনা বেগম, কি হয়েছে মা, এমন করছিস কেন? যারা এবার নিজেকে সামলাতে পারেনি মাকে জড়িয়ে চিৎকার করে কান্না করে দেয় আর বলে, যারা মা, আমি তো নিজেকে গুছিয়ে নিয়েছিলাম, নিজের জীবন নিয়ে সবে মাত্র ভাবতেছিলাম, অতীতের ছায়া থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম। অতীতের ক্ষতগুলো যেই শুকিয়ে আসছিল, আবারও সেই অতীতের ক্ষতগুলো তাজা হয়ে গেল। আবার আমার সেই অতীত আমার বর্তমানে এসে হানা দিল। আমি আর কত সহ্য করব মা? এখন থেকে নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে দেখতে হবে প্রতিনিয়তে। কি করে নিজেকে সামলাবো? নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কারোর সাথে দেখা, এটা তো মৃত্যুর যন্ত্রণা দেয় মা। রেহেনা বেগম মেয়ের কথায় বুঝে যায় যারা কি বলছে। তার চোখেও পানি। তিনি মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বলে, রেহেনা বেগম, নিজেকে দুর্বল করিস না মা, শক্ত রাখতে হবে মা। জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, তাই বলে নিজেকে পিছিয়ে নেওয়া এটা নিশ্চিত বোকামো। বিপরীত মানুষগুলো কষ্ট দেয়, অবহেলা করে, কাঁদানোর জন্যই, দুর্বল করার জন্যই। আমরাও যদি তাদের মন বাসনা পূর্ণ করি, তাতে তাদের ইচ্ছা পূরণ হয়, তারা আনন্দ পায়, আরও সুযোগ পেয়ে যায় কাঁদানোর জন্য। তাই নিজেকে দুর্বল করবি না, নিজের চোখের পানি কাউকে দেখাবি না। নিজেকে শক্ত রাখ, নিজেকে শক্ত রেখে জীবনের সব বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে নিজের সফলতার জীবনে এগিয়ে যাও। যারা একদিন তোকে ছেড়ে চলে গেছে, তারা যেন তোকে দেখেই একদিন আফসোসের স্বর তুলে। মায়ের কথায় যারার মন একটু ভালো হয়। মায়ের কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছে যারা। মায়ের কথায় নিজেকে এখন একটু হালকা লাগছে। যারা মনে মনে এক সিদ্ধান্ত নেয় এবং মায়ের বুকের থেকে উঠে মুচকি হাসি দিয়ে বলে, যারা এভাবেই আমার পাশে থেকো সারা জীবন মা, তোমায় খুব ভালোবাসি মা। এই বলে নিজের রুমে চলে যায়। বিকেলের দিকে যারার ভালো লাগছিল না, তাই তার বেস্ট ফ্রেন্ড আরিয়াকে ফোন দেয় বাইরে একটু ঘুরতে যাবে বলে। যারা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। দুজন কিছুক্ষণ ঘোরাঘুরি করে, ফুচকা আইসক্রিম খায়। এখন যারার একটু ভালো লাগছে। যারা আর আরিয়া যখন বাড়ির দিকে রওনা করে, তখনই একটু দূরে শুভ্রকে দেখতে পায়। শুভ্রের কোলে একটা বাচ্চা, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা পিছন ফিরে আসে বলে মেয়েটার চেহারা দেখতে পারছে না। যারার কষ্টটা এখন যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। তাহলে শুভ্র বিয়ে করে নিয়েছে তার ভালোবাসার মানুষটিকে, তাদের বাচ্চাও আছে, খুব ভালোই আছে তাদের জীবন নিয়ে। যারা যতই বলুক কষ্ট পাবে না, কিন্তু নিজের স্বামী প্লাস ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে দেখে কে বা সহ্য করতে পারে? যারাও সহ্য করতে পারছে না, তার চোখ থেকে পানি পড়ছে অনবরত। সামনের এই দৃশ্য দেখে যারা ওই দিক থেকে চোখ সরিয়ে নেয় এবং আরিয়াকে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে। হঠাৎ পিছনে কারোর ডাকে পিছন ফিরে তাকায়, দেখতে পায় একটা 11 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, হাতে এক গুচ্ছ গোলাপ। ছেলেটি গোলাপগুলো যারার দিকে এগিয়ে দেয় আর বলে, ছেলেটি, আপামনি, এগুলো আপনার জন্য। একটা ভাই এগুলো আমারে দিয়া কইল আপনারে দিতে। এই বলে ছেলেটি আর দাঁড়ায় না, এক দৌড়ে সেখান থেকে চলে যায়। আরিয়ার যারা অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। যারা নিজের হাতের দিকে তাকায়, দেখে গোলাপ ফুলের সাথে একটা চিরকুটও আছে।
যারা চিরকুটটা খুলে দেখতে পায় সেখানে লেখা, ভালোবাসি প্রেয়সী, তোমায় অজান্তেই তুমি আমার হৃদয় করেছ হরণ, তুমি কি করবে আমার ভালোবাসা বরণ। যারা লেখাটা পড়ে এদিক সেদিক তাকায়, কিন্তু কাউকে তেমন সন্দেহজনক মনে হচ্ছে না। যারা আর এই ব্যাপারে মাথা ঘামায় না। একটা রিক্সা করে দুজন চলে যায়। তখনই আড়াল থেকে একজন বেরিয়ে আসে, তার ঠোঁটে এক রহস্যময় হাসি। নিজের বিছানায় বসে ভাবছে যে করেই হোক তাকে শুভ্রের থেকে দূরে থাকতে হবে, কেননা শুভ্রকে দেখলেই তার পুরনো গা আবারও তাজা হয়ে ওঠে। খুব কষ্ট দেয় তাকে, যতই হোক লোকটাকে তো সে ভালোবেসেছিল, লোকটা তার ভালোবাসা ছিল। আর সবচেয়ে বড় কথা, লোকটা তার স্বামী। নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখলে কোনো স্ত্রীর পক্ষে তা সহ্য করা সম্ভব নয়। তাই তো সে একটা সিদ্ধান্ত নিয়েছে, ওই অফিসে আর কাজ করবে না, কালই রিজাইন দিয়ে দিবে। এসব ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে পড়ে। অজান্তেই চোখ বেয়ে দু ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। অন্যদিকে শুভ্র বাবুর সাথে কথা বলছে, আর বাবু শুভ্রের কথাই খিলখিল করে হাসছে। যারা যে বাচ্চাটাকে দেখছিল শুভ্রের কোলে, ওই বাবুর সাথে মজা করতে ব্যস্ত শুভ্র। বাবুর নাম অব্র চৌধুরী, শুভ্রের নামের সাথে মিলিয়ে রেখেছে নামটা। অব্রের বয়স সবেমাত্র 1 বছর। আদো আদো স্বরে শুভ্রের মুখে বাবা ডাকটা শুভ্রকে তৃপ্তি দেয়। এই ডাকটা শুনলে তার মরুভূমির ন্যায় বুকে যেন এক ফসল বৃষ্টি নেমে আসে। ছেলেটার মুখ প্রাণে তাকালে তার সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। শুভ্র অব্রকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন একটি মেয়ে শুভ্রের রুমে আসে এবং বলে, ঘুমিয়েছে তোমার ছেলে? শুভ্র ওপর নিজ মাথা নাড়ায়, মানে ঘুমিয়েছে। মেয়েটি বলে, যাক বাবা, বাঁচা গেল। তোমার ছেলে সারাদিন আমায় জ্বালিয়ে মারে, এখন বাবা আসাতেই কেমন শান্তশিষ্ট হয়ে যায়। শুভ্র কিছু বলে না, শুধু মুচকি হাসে। মেয়েটি আবারও বলে, আমি টেবিলে খাবার দিয়েছি, এসে খেয়ে নাও। এই বলে মেয়েটি চলে যায় শুভ্রের রুম থেকে। শুভ্র অব্রকে বিছানায় শুয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ায় এবং দেওয়ালে একটা ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, খুব ভালোবাসি তোমায় আমার অভিমানী। বলেই সেও রুম থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে যারা রেডি হয় অফিসের উদ্দেশ্যে চলে যায়। অফিসে গিয়ে সোজা শুভ্রের কেবিনে গিয়ে দাঁড়ায়। যারা, আসবো স্যার? শুভ্র, জি আসুন। যারা ভিতরে ঢুকে কিছু না বলে একটা কাগজ এগিয়ে দেয়। শুভ্র বুঝেও না বোঝার ভান করে বলে, শুভ্র, কি এটা? যারা, রিজাইন লেটার। আমি রিজাইন দিতে চাই, আমি আর এখানে চাকরি করব না। শুভ্র জানতো এমনই কিছু করবে যারা, তাই তো সে আগে থেকেই ভেবেই একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে তার ঠোঁটে এবং যারাকে উদ্দেশ্য করে বলে, শুভ্র, তো আপনি রিজাইন দিতে চাইছেন কেন? কোনো কারণ আছে রিজাইন দেওয়ার? এবার যারা কি বলবে বুঝতে পারছে না, তবুও নিজেকে সংযত করে বলে, যারা, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে চাকরিটা ছাড়তে হচ্ছে, আর আমার ব্যক্তিগত কারণগুলো কাউকে বলতে চাই না। শুভ্র বাঁকা হেসে বলে, শুভ্র, কিন্তু আপনি তো চাকরিটা 2 বছরের আগে ছাড়তে পারবেন না। যারা অবাক হয়ে তাকায় শুভ্রের দিকে এবং বলে, যারা, মানে? কারণ আপনি এই শর্তে কাগজে সাইন করেছেন যে আপনি যদি 2 বছর আগে এই অফিস থেকে স্বইচ্ছায় চাকরি ছাড়তে চান তো আপনাকে 3 কোটি টাকা দিতে হবে। এ কথা শোনার সাথে সাথেই যেন যারার মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে হচ্ছে যেন চারদিকে বিদ্যুৎ এর জলকানি হচ্ছে। মাথা ঘুরে উঠে যারার। যারা বলে, যারা, কি বলছেন এসব? আমি কখন সাইন করলাম? শুভ্র,
একটু মনে করে দেখেন কখন সাইন করেছেন। যারার মনে পড়ে যায় কালকে কয়েকটা কাগজে সে সাইন করেছিল। প্রথমটা পড়ে দেখলেও পরেরটা আর পরে আর দেখেনি। যারা বুঝে যায় যা বোঝার ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে শুভ্র। যারা রাগী গলায় বলে, যারা আপনি এসব ইচ্ছে করে করেছেন তাই না? কেন করেছেন এমনটা? আমি কি ক্ষতি করেছি আপনাকে? এই বলে যারা দৌড়ে রুম থেকে চলে আসে নিজের ডেস্কে, এসে টেবিলে মুখ গুজে কান্না করতে থাকে। আর এসব দেখে শুভ্রের ঠোঁটে ফুটে ওঠে রহস্যময় হাসি। যারা কিছুক্ষণ এভাবেই থাকে। এখন ধীরে ধীরে টেবিল থেকে মাথাটা সরিয়ে চোখের পানিগুলো মুছে নেয় আর মনে ভাবে সে আর নিজেকে দুর্বল করবে না, নিজের চোখের পানি আর বিফলে যেতে দিবে না। তার চোখের পানি এতটাও অমূল্য নয় যে যার তার লাগি এই চোখের পানি ফেলবে না, নিজেকে শক্ত রাখবে। সে সিদ্ধান্ত নিয়েছে এখানেই কাজ করবে সে। শুভ্র যদি তার পরিবার, স্ত্রী, সন্তান নিয়ে সুখে থাকতে পারে তাহলে সে পারবে না কেন? আজ থেকে আর সে কাঁদবে না। যারা নিজেকে স্বাভাবিক করে কাজে মন দেয়। আর যারা এসব কিছু শুভ্র নিজের কেবিনে বসে থেকে দেখছিল। সে বিড়বিড় করে কিছু একটা বলে বাঁকা হাসি দেয়। অফিস ছুটি হলে যারা বের হয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যারা গিয়ে অফিসের গেটের সামনে গিয়ে দাঁড়ায়, এদিক সেদিক তাকাচ্ছে রিক্সার জন্য। যারা রিক্সা দিয়েই বেশিরভাগ যাওয়া আসা করে। হঠাৎ যারা সামনে একটা গাড়ি এসে থামে। যারা ভালো করে পরখ করে গাড়িটা, তখনই কাছের জানালা বেদ করে এক পুরুষালী কণ্ঠ বলে ওঠে, গল্প জীবন মানেই তুমি। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।